গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 10 জন। এদিকে গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে বলে করেছেন নেতানিয়াহু। অন্যদিকে ইরানে আক্রমণ না করতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প। এবার ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছে মার্কিন আদালত। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ধনকুবের ইলন মাস্ক। ভারতকে সংলাপে আসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহের সময় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় নিহত হয়েছে 10 জন ফিলিস্তিনি। এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি মিডিয়া কার্যালয়। এই ইস্যুতে উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনেও। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি। এর মধ্যে বৃহস্পতিবার সকালেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 13 জন। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক মহলের উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। দীর্ঘ 11 সপ্তাহের অবরোধের পর গাজায় খুব সামান্য ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। কিন্তু এই ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি সংগঠনকে। পুরো গাজার লাখ লাখ ক্ষুধার্ত মানুষ ত্রাণ সংগ্রহ করতে ছুটছেন সেই ত্রাণ বিতরণ কেন্দ্রে। কিন্তু মানবিক সহায়তা নিতে গিয়েও ইসরায়েলের গুলিতে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদেরকে। এমনই পরিস্থিতিতে বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজায় জাতিসংঘের একটি গুদামঘর ভেঙে ফেলে দীর্ঘদিন ধরে অনাহারে থাকা ফিলিস্তিনিরা। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে এ সময় ত্রাণ লুটপাটের হুড়োহুড়িতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। এই মানবেতর পরিস্থিতিতে গাজায় দ্রুত পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় ত্রাণ সরবরাহ করার বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কাজ করছি। গাজার মানুষের কাছে খাবার পৌঁছানো হচ্ছে। সেখানে খুবই জঘন্য একটা লড়াই চলছে। এদিকে গাজার মানবিক সংকট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। তিনি বলেন ইসরায়েল শুধু ক্ষুধা নয়, এখন সাহায্যকেও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। সৃষ্টি ঘটক, 71। হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামাসের শীর্ষ কমান্ডার এবং নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে। মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর মধ্য দিয়ে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আবারও নেতৃত্বহীন হয়ে পড়ল। আরও জানাচ্ছেন ঋতু সাহা। অন্য সব হামাস নেতার মতো কাতারে বিলাসী জীবন নয়, বরং ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য গাজায় লড়াকু জীবন বেছে নিয়েছিলেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার। উপত্যকার সশস্ত্র আন্দোলন বন্ধ করতে $200 কোটি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। মিলেছিল পরিবার পরিজন নিয়ে বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ। তবুও মাতৃভূমি প্রশ্নে আপোষহীন থেকে যান মোহাম্মদ সিনওয়ার। অর্জন করেন অবিসংবাদিত নেতার তকমা। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর নেতৃত্বহীন গোষ্ঠীটির হাল ধরেন তারই ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলি হামলায় সাংগঠনিকভাবে ভেঙে পড়া হামাসকে পুনর্গঠনে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। তার অবদানে গাজায় আবারও সক্রিয় হয়ে ওঠে স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি। হামাসের শীর্ষ কমান্ডারের পাশাপাশি সামরিক শাখা আল কাসামস ব্রিগেডেরও নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলি হামলায় মোহাম্মদ দেইফের মৃত্যুর পর এই ভূমিকায় অবতীর্ণ হন তিনি। শোনা যায় বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন তিনি। বড় ভাইয়ের মতোই সবার আড়ালে পরিচালিত করতেন কাসামস ব্রিগেডের বিভিন্ন অভিযান, যে কারণে মোহাম্মদ সিনওয়ারকে ডাকা হতো ছায়া মানব নামে। মধ্যপ্রাচ্য সফরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখন মঙ্গলবার এই জনপ্রিয় নেতার অবস্থান লক্ষ্য করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইউরোপিয়ান হাসপাতাল লক্ষ্য করে ছোড়া হয় কমপক্ষে 9টি ক্ষেপণাস্ত্র। আমরা গাজায় চলা 600 দিনের যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। আমরা আমাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছি। শক্তি প্রয়োগ করে
গাজা উপত্যকায় প্রবেশ করেছি, হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি এবং দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ সিনওয়ারকে নির্মূল করেছি। আমরা অসংখ্য সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছি। ফিলাডেলফি রুট, রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নিয়েছি। এর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস, যার মাস্টার মাইন্ড ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। এরপর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে 1200 জনকে হত্যা করে হামাস এবং জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যাওয়া হয় 251 জনকে। হামাসের এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। ঋতু সাহা, 71। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছান। ওই চুক্তির পর আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউরোপীয় কাউন্সিল বলেছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা ও নিরাপত্তা বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি গত মার্চে সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় কমিশন। ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এমন তথ্য সামনে আসার পরই এ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের ওপর কোনো সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য পর্যাপ্ত সময় পায়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে বলে ইঙ্গিত দেন। এ বিষয়ে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এবার চীনা শিক্ষার্থীদের ওপর আরও চাপ বৃদ্ধি করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব সরকারি আর্থিক চুক্তিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতরণ শুরু করেন। সম্প্রতি আগাম কোনো কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের নানা ইস্যুতে ভিসা বাতিল করে আসছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার ঘোষণা আসলো যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হবে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে। বিশেষত চীনা কমিউনিস্ট পার্টি বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের নজরে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন চীন এবং হংকং থেকে ভবিষ্যতে যারাই ভিসার আবেদন করবেন তাদের আবেদনকেও গভীরভাবে খতিয়ে দেখা হবে। যুক্তরাষ্ট্রে কয়েক হাজার চীনা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন। মার্কিন সরকারের 2023 সালের তথ্য মতে ওই বছর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে 54% ছিল ভারতীয় ও চীনা। মার্কিন অর্থনীতিতে তাদের অবদান ছিল $5,000 কোটি অর্থমূল্যর বেশি। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কার্যকর হলে মার্কিন একাধিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আয়ের উৎসে যেমন ব্যাঘাত ঘটবে, তেমনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মেধাবী নবীন কর্মী খুঁজে পেতেও কিছুটা বেকায়দায় পড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ সেবা প্রশাসন জিএসএ থেকে পাঠানো এক চিঠিতে দেশটির কেন্দ্রীয় সরকার ফেডারেল সব সংস্থাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করে সেগুলো বাতিল বা পুনর্বণ্টনের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এসব চুক্তির মূল্য আনুমানিক $10 কোটি। এর আগে হার্ভার্ড তাদের নীতি আমূল পরিবর্তন করার ট্রাম্প প্রশাসনের দাবি মেনে নেয়নি। এর জেরে বিশ্ববিদ্যালয়টির জন্য
বরাদ্দ সরকারি তহবিল বাতিল করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার অবশিষ্ট সব সরকারি চুক্তিও বাতিল করার পথে হাঁটছে তার প্রশাসন। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বক্তব্য সেন্সর করা বা তাদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করলে এর সঙ্গে জড়িত বিদেশি কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছেন। নতুন এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা বিদেশি কর্মকর্তাদের নিশানা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের জন্য বিদেশি কর্মকর্তারা যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বা হুমকি দেন তা মেনে নেওয়া যায় না। কিছু বিদেশি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ও নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছেন, যা তাদের এখতিয়ারের বাইরে বলেও দাবি করেন রুবিও। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছে মার্কিন আদালত। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানায়। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে। একটি মামলা করেছিল লিবার্টি জাস্টিস সেন্টার নামে একটি আইনি সংস্থা। ট্রাম্পের শুল্কের নিশানা হওয়া দেশগুলো থেকে পণ্য আমদানি করে এমন 5টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করেছিল তারা। বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে খোদ নিজ দেশের পর্যটনকেই বাঁচাতে পারছেন না ট্রাম্প। দেশটির $2,60,000 কোটি পর্যটন শিল্পে দিন দিন উদ্বেগ তৈরি হচ্ছে, কেননা বাণিজ্য শুল্কে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব দেশের অনেক পর্যটক এখন যুক্তরাষ্ট্রকে বিদেশ সফরের তালিকা থেকে বাদ দিচ্ছেন। এমন চিত্রই উঠে এসেছে পরিসংখ্যানে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। ক্ষমতায় বসার পর থেকেই এক শুল্ক নীতি দিয়ে পুরো বিশ্ব অর্থ ও বাণিজ্য নীতি শাসন করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে বাদ যায়নি পর্যটন খাত। এবার ট্রাম্প ট্যারিফের করাতে কাটছে খোদ যুক্তরাষ্ট্রের পর্যটন খাতি। যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশের মানুষেরা। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে অনলাইন ভ্রমণ বুকিং প্ল্যাটফর্ম ট্রিভাগোর পরিসংখ্যানে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিশ্বব্যাপী বাণিজ্যিক অস্থিরতাই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জাপান, কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রমুখী বুকিংয়ে বড় ধরনের পতন দেখা গেছে। এই হার 2 অঙ্কের ঘরে নেমে এসেছে। 1 ফেব্রুয়ারি ট্রাম্প যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, তার প্রথম শিকার কানাডা ও মেক্সিকো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি জার্মান পর্যটকদের মধ্যেও মার্কিন সফরের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে, যদিও সেখানে বুকিং কমে যাওয়ার হার 1 অঙ্কের মধ্যে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অফিসের প্রাথমিক তথ্য বলছে, 2025 সালের মার্চে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 11.6% কমেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের $2.6 ট্রিলিয়ন বা $2,60,000 কোটি পর্যটন শিল্পে উদ্বেগ দিন দিন বাড়ছে। তাদের শঙ্কা, শুল্ক যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনীতি যেভাবে অস্থির হয়ে উঠেছে, তার প্রভাব এড়াতে পারছে না পর্যটন খাত। 2021 সাল থেকে কোভিড পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বিশ্বের পর্যটন ও ভ্রমণ খাত। দেশে দেশে পর্যটক আগমন 2024 সালের প্রাক মহামারী পর্যায়ে ফেরত গেছে। 2023 সালে যা ছিল 2019 সালের 88%। আর একই বছর বৈশ্বিক জিডিপিতে পর্যটন ও ভ্রমণ খাতের অবদান ছিল $9.9 ট্রিলিয়ন বা $90,90,000 কোটি। তানহা জুলিয়া, 71। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এক্সে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ইলন মাস্ক জানান, মার্কিন সরকারের একজন বিশেষ কর্মচারী হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে। এর আগে এক এক্স পোস্টে মাস্ক অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। শেষ হয়েছে 4 দিন ব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 34তম আন্তর্জাতিক এই মেলা বইমেলায়
বিপুল সংখ্যক বইপ্রেমী লেখক ও প্রকাশকের মিলন মেলা ঘটেছিল। এবছরও বইমেলার আয়োজন করে নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন। 23শে মে শুরু হওয়া এই উৎসবে 20টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে এবং 3000-এর বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক লেখক ও পাঠক অংশগ্রহণ করেন এই মেলায়। এবারে বইমেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সহ নানা কর্মসূচি ছিল। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।